দেশজুড়ে কারফিউ, সড়কে সেনাবাহিনীর টহল, তল্লাশি। তিন মন্ত্রীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে কোটা সংস্কার সহ ৮ দাবি বাস্তবায়ন সম্ভব বলছে সরকার। এবং দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে প্রতিবাদের ভাষা, পরিণত হয়েছে শব্দদূষণ, সহিংসতায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। সারা দেশে চলছে কারফিউ, সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হবে। জরুরি পরিষেবাগুলো কারফিউর আওতা মুক্ত থাকবে। শুক্রবার মধ্যরাত থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। অগ্নিসন্ত্রাস, সহিংসতা প্রতিরোধ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তা করতে মধ্যরাত থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। করা হচ্ছে তল্লাশি। যে কোনো সহিংস ও নৈরাজ্য পরিস্থিতি মোকাবেলা দেখা মাত্রই গুলির ক্ষমতা দেওয়ায় হয়েছে কারফিউ জারির মাধ্যমে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে। বিমানের টিকিট হবে কারফিউ পাস। গত কয়েকদিনের সহিংসতার পর জননিরাপত্তায় সেনাবাহিনীকে মাঠে নামানোয় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী মৎস্য ভবন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মানিক শিকদার। গত কয়েকদিন যে চলমান সহিংসতা বিরাজ করছিল, তার থেকে সাধারণ মানুষকে এবং জানমাল রক্ষার জন্য গতকাল রাত ১২টা থেকে কিন্তু সেনাবাহিনী মাঠে নেমেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু সেনাবাহিনীর একটি চৌকস দল তারা টহল দিচ্ছে এবং যারা সাধারণ জনগণ যারা আছে তাদেরকে কিন্তু পথচারী যারা আছে তাদের ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং তাদেরকে ছাড়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে দেশের যে সারা দেশে যে চলমান অস্থিরতা, সহিংসতা এবং সন্ত্রাস চলছে, তার থেকে জনমনে আসলে স্বস্তি ফিরিয়ে আনতে চান তারা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চান। এবং আজকে সকাল থেকে আমরা যদি ভোর থেকে আমরা দেখি যে কেউ আসলে নিশ্চিত নিরাপত্তার বাইরে নয়, অর্থাৎ রাস্তা পথচারী যারাই আছেন তাদেরকে সবাইকেই তাদের পরিচয় নিশ্চিত করে রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। কারফিউ যে জারি করা হয়েছে এটা দুপুর ১২টা পর্যন্ত থাকবে, তারপর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল করা হবে। এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি, সারা দেশেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর দেশের এই সেনাবাহিনী। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। এদিকে নিয়ম মেনে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে সরকার। নৈরাজ্য করলে দুর্বৃত্তদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে ১৪ দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস, নাশকতা চলছে, তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাস, নাশকতা বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। বিএনপি জামাত যে ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে, সেটি রাষ্ট্রের উপর চরম আঘাত। জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে 14 দল নেতৃবৃন্দ সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় শিক্ষার্থীসহ নিহত সকলের
আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 14 দল নেতৃবৃন্দ বর্তমান সংকট উত্তরণের জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। কোটা 5% নামিয়ে সংস্কার ও সংসদে আইন পাস সহ 8 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতভর আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান ছাত্র আন্দোলনের নেতারা। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক এবং বাস্তবায়ন অসম্ভব নয়। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। প্রতিবাদের ভাষা প্রতিহিংসা নয়, ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের দাবিও অযৌক্তিক নয়। তবে দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের অধিকার হরণ কিংবা ভোগান্তিও কাম্য নয়। আবার স্লোগানের নামে গালাগালি কিংবা অস্ত্রের মহড়া প্রতিবাদের ভাষাও নয়, বরং ঘৃণা, প্রতিহিংসা, সহিংসতা। দর্শক, প্রতিবাদের ভাষা ও মানুষের দুর্ভোগ নিয়ে 21 স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। জানাচ্ছেন আশরাফ শুভ। বিশ্বের আকর্ষণীয় গণতান্ত্রিক ও সভ্যতার প্রতীকী প্রতিবাদের ভাষা ছিল মানববন্ধন। কোনো শব্দ নেই কোনো সরব স্লোগান, নিঃশব্দে সচেতন মানুষের ন্যায়সঙ্গত দাবির প্রদর্শন। প্রতিবাদের সেই নান্দনিক মাধ্যমটিও পরজীবীর মতো বিকশিত হওয়া দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে, পরিণত হয়েছে শব্দ দূষণে, সহিংসতায়। পার্লামেন্ট ভবনে গোলাপ হাতে বিক্ষোভকারীদের অবস্থানে এডওয়ার্ড সেভর ডোনাল্ডসে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 2003 সালে জর্জিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ, রক্তপাতহীন সে বিপ্লব ঐতিহাসিক দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হোয়াইট রোজ আন্দোলনও নাৎসি প্রোপাগান্ডা মেশিনে ফাটল ধরাতে সক্ষম হয়েছিল। ফরাসি বিপ্লব ও বোহেমিয়ান বিদ্রোহ এনে দিয়েছিল স্বাধীনতা ও গণতন্ত্র। বাঙালির ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ, মানবতা, আত্মপরিচয় ও স্বাধীন ভূখণ্ড অর্জনের যৌক্তিক, ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবি। সময় ও প্রয়োজনগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কতটুকু বদল হয়েছে প্রতিবাদের ভাষা? যে প্রতিবাদটি একটু নান্দনিক না হয়, সুশৃঙ্খল না হয়, যুক্তিপূর্ণ না হয় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত না হয়, সেটি কিন্তু প্রতিবাদের ভাষা আর থাকে না, সেটা আক্রমণাত্মক ভাষা হয়ে দাঁড়ায় এবং সেটা সঙ্গত কারণেই তার গ্রহণযোগ্যতা হয়। বহুমুখী ইস্যুতে সাম্প্রতিক আন্দোলনে সমাজের সাধারণ মানুষের স্বার্থ ও অংশগ্রহণ কতটুকু? দাবি আদায়ের নামে ভোগান্তির মাত্রাও কি সহনশীল? আন্দোলন করছে যারা, এই গণতন্ত্র ব্যাহত করতে চায় যারা, এই স্বাধীন বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না যারা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস করে না, আজকে তারা সমষ্টিগতভাবে সব কিছুতেই বিরোধিতা করে দেশকে অকার্যকর বাংলাদেশ করতে চায়। প্রতিবাদ কৌশলে হতে পারে, সমঝোতায়ও হতে পারে। মানুষের দুর্ভোগেই তৈরি হয় তিক্ততা। বদল হোক প্রতিবাদের ভাষা। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর বাংলাদেশের শীতলপাটি সমাধিত হচ্ছে বিশ্ব দরবারে। অনন্য নকশার স্বাস্থ্যসম্মত শীতলপাটি যাচ্ছে ইউরোপ, আমেরিকায়।
চাহিদা বাড়ায় বেশ উচ্ছ্বাসিত এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমে শীতল পরশ দেয়া বাংলার প্রাচীন ঐতিহ্য শীতলপাটি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউইল, চাঁদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চুনিয়াহাটি ও কালিয়াহরিপুর শীতলপাটির গ্রাম বলে পরিচিত। বাড়ির আশপাশে থাকা জমিতে পাটি তৈরির প্রধান উপকরণ বেত চাষ হয়। এখান থেকে বেত সংগ্রহ করে নানা প্রক্রিয়ায় বোনা হয় শীতলপাটি। উঠান ও বারান্দায় হরেক নকশায় পাটি বুননে ব্যস্ত গ্রামের নারী পুরুষরা। বর্তমানে প্রতি পাটি পাইকারি বিক্রি হচ্ছে 1 থেকে 1,500 টাকা। তবে মজুরি বাদে তেমন মুনাফা থাকছে না বলছেন কারিগররা। প্রতি পাটি হিসাব করলে পরে 300 টাকা একটা পাটি বেতের দাম পড়ে। সব মিলে মনে করেন যে 850 টাকার মতো 900 টাকার মতো পড়ে। স্থানীয় 1.5 শতাধিক মানুষের প্রধান পেশা শীতলপাটি ব্যবসা ও বুনন। দ্রব্যমূল্য বিবেচনায় মজুরি কম হওয়ায় অসন্তুষ্ট তারা। বেতি তোলা দেয়, তারপরে আমরা ওই ভিজা থুই জলের মধ্যে, ভিজা থুইয়া সেদ্ধ করি, শুকাই, তারপরে রং করি। 3 দিনে 220 টাকা হয়। এরা কি আর পোষায়? এখন পয়সা থাকা হিসাবে কাজ করি। গরম বেশি পড়ায় শীতলপাটির চাহিদা বেড়েছে বলে জানান কারিগররা। 40-50 ঘরের শীতলপাটির সাথে কাজে নিয়োজিত আছি। ওই প্রতিদিন 20-50 পিস পাটি তৈরি হয়। পাটি ব্যবসায়ীরা জানান বর্তমানে ইউরোপ আমেরিকায় যাচ্ছে শীতলপাটি। বিএডিপির মাধ্যমে আমাদের 2-3টা ট্রেনিং দিতে, এই ট্রেনিং এ পাটির মানটা একটু উন্নত করাতে আমাদের চাহিদাটা বেড়ে গেছে। এই পাটির মানটা বেড়ে গেছে। এ খাতের উন্নয়নে সহায়তা দেওয়ার কথা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওনাদেরকে আমি সহজ শর্তে যে কোনো সুবিধা দিতে আমি রাজি আছি। 2017 সালে ইউনেস্কোর স্বীকৃতির পর বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশের শীতলপাটি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশজুড়ে ধারাবাহিক সহিংসতায় শ্রমজীবী মানুষের আয় রোজগার বন্ধ হওয়ার পথে। রাজধানীর পাইকারি বাজারগুলো ভাটা পড়েছে নিত্যপণ্যের সরবরাহে। খেটে খাওয়া মানুষগুলোর অনেকে বেকার হয়ে পড়েছেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই রিক্সা চালক যাত্রীর অভাবে খালি রিক্সা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক। যে অবস্থা পরিস্থিতি, না খাওয়া মরতে হবে দাদা, মানে নিজের পেটটাও চলা মানে খুব কষ্ট হয়ে যাইতেছে গাড়ি। কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। দিনরাত কর্মব্যস্ত এই বাজার এখন অনেকটাই ফাঁকা। ঢাকার বাইরে থেকে আসতে পারছে না নিত্যপণ্য। এই গন্ডগোলে বাস আইই না, গাড়ি ডরে গাড়ি ছাড়ে না। তো এই মাছ 40 দিনের মাছ আমরা ব্যস্ত আছি। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা নেই, বিক্রি না হয় পচে যাচ্ছে ফল। মাল কিনে রাখছি, পয়সা যায়, মাল বেচতে পারতেছি না। প্রায় 1-1.5 লাখ টাকায় আন্দোলন হইতে নষ্ট হয়েছে, লস ব্যবসায়। বেচা কিনা তো না হলে তো আমরা চলা পারি না। মাল কিনবো, বেচবো, লাভ হবে, চলতে পারবো, কিন্তু মাল কিনে তো বেচা যায় না, লোকজন কম। এই অবস্থায় চললে আমাদের আর 2-1 দিন গেলে হয়তো না খাইয়ে থাকতে হইবে, কারণ আমরা তো দিন আয় না দিন খাওয়ার মতোই পরিস্থিতি। আজকে কামাই করলে খাবো, কামাই না করলে খাওয়া নাই। পাশাপাশি পণ্য পরিবহনের যানবাহনগুলোর বেশিরভাগই বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেক ভ্যান চালক। সারা বাংলাদেশে যাতায়াত করি, কিন্তু বর্তমানে পরিস্থিতির জন্য কোথাও যেতে পারতেছি না। মহাজনরা যদি টিপ না মারে, যারা আমাদের নেয় আর কি ভাড়া চালিত গাড়ি যারা ডাকে আমাদের, ওনারা যদি না ইয়া করতে পারে তাহলে তার আমরা টাকাটা পাই না। আমি গাড়ি চালাই, ভাঙ্গা গাড়ি, যদি 2 দিনে আমার ইনকাম না, তা আমার ফেরি তো বন্ধ। কাম কাজ নাই, আর গাড়ি ভাড়া জোগাড় করবো, বাড়িতে যাবো, এই সিস্টেম নাই। পোলাভরের লেখাপড়ার খরচ, আমরা 2 দিন ধরে বসে রয়েছি, 1 টাকাও ইনকাম নাই। মানে আমরা অনেক কষ্টে আছি। দেশের যে অবস্থা, মানে আমরা নিরীহ মানুষ যারা আছি তারা অনেক কষ্টে আছি। আমাকে কষ্ট তো দেখার মানুষ নেই। কষ্টে আছেন দিনে এনে দিন খাওয়া এইসব মানুষ। যে পরিস্থিতি, আমরা কীভাবে চলবো? কাজকর্ম থাকলে কাজকর্ম চলা যায়, কাজকর্ম নাই, কিছু নাই, এ বইয়ে বইয়ে রয়েছি। কিনা বেচা থাকলে সে আমরা একটা খ্যাপটাপ দিবার পারি, কোনো রকম বসে আছি আর কি, নিজের পেটটা খালি চলতেছে। সহিংসতা ও ভোগান্তি থেকে নিস্তার চান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক খবর।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন। সবচেয়ে বেশি ক্ষতির মুখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। সম্প্রতি সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের যৌথ গবেষণায় উঠে আসে বিশ্বব্যাপী কৃষি, গবাদি পশু সহ খাদ্য উৎপাদনের সব খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এতে বলা হয়, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে খাদ্য উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে। প্রায় 30% বৈশ্বিক খাদ্য উৎপাদন ও 34% গবাদি পশু খাতে উৎপাদন কম হওয়ার কথাও জানান গবেষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে কারফিউ, সামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী টহল তল্লাশি। 3 মন্ত্রীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে কোটা সংস্কার সহ 8 দাবি বাস্তবায়ন সম্ভব বলছে সরকার। এবং দুর্বৃত্তায়নের বলয়ে নিজস্বতা হারিয়েছে প্রতিবাদের ভাষা, পরিণত হয়েছে শব্দ দূষণ, সহিংসতায়। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।